আমার এক দিদির বিয়ে হয়। এই গ্রামের নাম বলছি না। গ্রামের বিয়ের 4 বছরের মধ্যে তেমন কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটে দিদি দ্বিতীয়বারের মতো যখন প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট থাকাকালীন দিদি সন্ধ্যার পর বাইরে বেরোতে পারত না। তার সবসময় মনে হতো কেউ যেন আড়ালে আবডালে তার উপর নজর রাখছে। ইতোমধ্যে দিদির বর বিদেশে চলে যায়। বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে শুরু করে দিদি। এভাবে কয়েক মাস চলে যাবার পর দিদি এক সময় একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। কন্যা সন্তান হওয়ায় বাড়ির কেউই তেমন খুশি ছিল না। মেয়ের বয়স যখন 1 মাস, দিদি লক্ষ্য করে যে ছোট মেয়েকে সন্ধ্যাবেলা ঘুম পাড়ানোর পরে মেয়েটি হঠাৎ করে কেঁদে ওঠে। এমন মনে হয় যেন কেউ মারছে মেয়েটাকে। ব্যাপারটা দিদি স্বাভাবিকভাবে নেয়, কারণ বাচ্চা মেয়ে যেহেতু কাঁদতেই পারে। যথারীতি মেয়ের বয়স এখন 2 মাস। কিন্তু অবাক করা বিষয় হলো এই যে সন্ধ্যা নামার পরে একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন মেয়েটা কেঁদে ওঠে। একদিন রাতের বেলার ঘটনা। দিদি হয়তো ভাবতে পারেনি যে তার জীবনে এত বড় একটা দুঃখের দুর্দিন নেমে আসবে। শ্রোতাদের বলে রাখা ভালো, দিদি আগেও একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছিল। তার বয়স 2 বছরের মতো। এক রাতে দিদি শুয়ে আছে 2 মেয়েকে নিয়ে। দিদি ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে বড় মেয়েটা কান্না করছে বলে দিদি বড় মেয়েটাকে ঘুম পাড়ানোর জন্য বড় মেয়েটার দিকে মুখ করে ঘুম পাড়ানোর চেষ্টা করে। বড় মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে দিদি একসময় ঘুমিয়ে যায়। বড় মেয়ের দিকে মুখ করেই ঘুমায় সে। রাত আনুমানিক 12:30। পেছনের বারান্দায় কিছু একটা শব্দে দিদির ঘুম ভেঙে যায়। দিদি বিছানা ছাড়তে যাবে, পাশ ফিরে দেখে ছোট মেয়েটা বিছানায় নেই। গ্রামের দিকে তখন বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। দিদি বিছানা থেকে উঠে হ্যারিকেন জ্বালায়। হ্যারিকেন জ্বালিয়ে দিদি খাটের ওপর নিচে সব জায়গায় খুঁজতে থাকে। মেয়েকে কিন্তু কোথাও দেখতে পায় না। তখন জোরে চিৎকার করে শ্বশুর শাশুড়িকে ডাক দেয়। তারা ঘরে আসে এবং মেয়েকে খুঁজতে শুরু করে, কিন্তু সারা ঘর খুঁজেও কোথাও মেয়েকে পায় না। তখন চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। সবাই মিলে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেই মেয়ের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বাঁধ ভাঙা এক কান্নার রোল নেমে আসে বাড়িতে। শ্বশুর শাশুড়ি দোষারোপ করে দিদিকে। দ্বিতীয়বারের মতো মেয়ে হয়েছে তাই দিদি মেয়েকে কোথাও ফেলে এসেছে, কিন্তু মা কি এই কাজ করতে পারে কখনো? পরের দিন সকালবেলা দিদির শ্বশুর গিয়ে একজন তান্ত্রিককে ডেকে আনেন। তান্ত্রিক বাড়িতে ঢুকেই বলেন, তোদের বাড়িতে অনেক খারাপ কিছু ছায়া পড়েছে। প্রতিনিয়ত তোদের বাড়িতে খারাপ জিন পরীদের আনাগোনা রয়েছে। বাড়িতে উঠোনে বসে গোল করে একটা বৃত্ত এঁকে তার ভেতর বসে মন্ত্র পড়তে শুরু করেন তিনি। কিছুক্ষণ পরে তান্ত্রিক বলেন যে তোর মেয়েকে সেই খারাপ জিন বা পরীতে নিয়ে গেছে। দিদির বাড়ির লোকজন কথা শুনে তখন তান্ত্রিককে বলেন, কোনোভাবেই কি তাদের মেয়েকে ফেরত পাওয়া যাবে না? তান্ত্রিক তখন বলেন, আমি শুধু বলতে পারি মেয়েটি কোথায় আছে, কিন্তু ফিরে পাওয়ার মতো কোনো উপায় আমার জানা নেই। তান্ত্রিক দিদিকে বলেন, অমাবস্যার রাতে তুই যদি সেই জায়গায় গিয়ে কান্নাকাটি করিস, অর্থাৎ যে জায়গায় মেয়েটিকে নিয়ে গেছে, তবে তারা সেই মেয়েটিকে ফেরত দেবে। দিদির বাড়ির লোকজন বলে, তাহলে কোথায় আছে মেয়েটি সেটা বলে দাও। তখন তান্ত্রিক বলে যে তোমাদের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে তোমাদের একটি জমি আছে, সেখানে কয়েকটা তাল গাছ আছে। তাল গাছে তোমার মেয়েকে নিয়ে গেছে। তান্ত্রিকের এই কথা শুনে সেদিন রাতে বাড়ির সবাই সেখানে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে শুধু মেয়ের কান্নার আওয়াজ পায়, মেয়েকে দেখতে পায় না। যথারীতি এইভাবে কয়েকদিন চলতে থাকে। কয়েকদিন পরে সেই অমাবস্যার রাত আসে। দিদি কঠোর মনে সংকল্প করে বাড়ির লোকজনের সাথে সেই জায়গায় যায়, কিন্তু অনেক আকুতি কাকুতি মিনতি করেও কোনো লাভ হয় না। একজন মা হেরে যায়, ফিরে আসে সেই জায়গা থেকে। তারপরে অতিবাহিত হয় আরও 1 মাস। আস্তে আস্তে সেই জমির ওপরে তালগাছ থেকে কান্নাটাও মিলিয়ে যায়। তান্ত্রিককে আবার ডাকা হয়। বলেন, মায়ের চেষ্টা যখন বিফলে গেছে, তাহলে আর তাদের মেয়েকে ফেরত পাওয়া যাবে না। এইভাবে কেটে যায় 1.5 বছর। সবার কাছে আবছা হতে থাকে ছোট্ট মেয়ের কথা। দ্বিতীয় ঘটনার সূত্রপাত হয় এখান থেকে। আমার সেই দিদির একটা দেবর ছিল, যে দিদির বাড়ির পাশে মন্দিরে পুজো করত।
দাদা মন্দিরে পুজো পাঠ করত, সবার সঙ্গে ভালো করে কথা বলতো, কিন্তু হঠাৎ তার কি হলো কেউ বুঝতে পারল না। সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, মন্দিরের পুজো করাও বন্ধ করে দিল। সারাদিন ঘরের ভেতর শুয়ে থাকতো আর আপন মনে কি যেন বিড়বিড় করত। এমনকি যে মানুষ মন্দিরে পুজো করত সে কিনা মন্দিরে জুতো পরে ঘোরাঘুরি করা শুরু করলো। এমনকি যে মানুষ মাছ মাংস খেত না তার মাছ মাংস খাওয়ার প্রতি প্রবল আগ্রহ প্রকাশ পেল, কিন্তু খাওয়ার পর মুহূর্তেই বমি করে সব উগড়ে দিত। দাদাকে অনেক ডাক্তার দেখানো হলো, ডাক্তার অনেক ওষুধ দিলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। এই ঘটনার 2-1 মাস পরে দাদার আরও একটি পরিবর্তন লক্ষ্য করা গেল। উনি কোলে করে কি যেন দোলাতেন, যেমন করে একজন মা কোনো বাচ্চাকে কোলে করে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ায়, ঠিক সেইভাবে আমার দাদার চোখ সবসময় অসম্ভব লাল থাকতো। এই ঘটনা শুনে আমি আমার বাবা বাংলাদেশে যাই দিদিদের বাড়িতে। আমরা যাবার পর দিদির শ্বশুর একদিন গিয়ে এক তান্ত্রিককে ডেকে আনেন। তো তান্ত্রিক যখন দিদিদের বাড়ির সামনে রাস্তায় এসে দাঁড়ান তখন দাদা ওই তান্ত্রিককে প্রচুর পরিমাণে খিস্তি বকাবকি করতে থাকেন, মারতে শুরু করেন। তান্ত্রিক রাস্তায় দাঁড়িয়ে দিদির শ্বশুরকে বলেন যে তোমাদের বাড়িতে আমার যাওয়া সম্ভব নয়, আমার একজন গুরু আছেন, তিনি যদি আসেন তাহলে আমি কালকে ওনাকে নিয়ে আসব। তো যথারীতি পরের দিন সেই তান্ত্রিক ওনার গুরুকে নিয়ে দিদির বাড়িতে আসেন। এবারে তান্ত্রিক যখন আসেন তখনও ওই দাদা তান্ত্রিককে প্রচুর পরিমাণে বকাবকি করতে শুরু করে। তান্ত্রিক রাস্তা থেকে যখন বাড়িতে আসে দাদা তখন ঘরে শুয়েছিলেন। তান্ত্রিক যখন বাড়িতে ঢুকতে যাবে ঘর থেকে বেরিয়ে যায় দাদা এবং পাশের আম বাগানে গিয়ে গাছের ওপর উঠে পড়ে। তান্ত্রিক দাদাকে উদ্দেশ্য করে বলে, আজ তোকে এখানে আসতেই হবে। দাদা তখনও সেই আম গাছে বসে তান্ত্রিককে বকাঝকা করেই চলেছে। তান্ত্রিক উঠোনে গোল করে একটা বৃত্ত এঁকে তার মধ্যে বসেন এবং মন্ত্র পড়তে শুরু করেন। তো দাদা তান্ত্রিককে বকাঝকা করতে করতে গাছ থেকে নেমে আসে এবং ওই বৃত্তের মধ্যে এসে বসে, কিন্তু দাদা সেই ঠিক আগের মতো করে হাত দোলাচ্ছিলেন, হাত কিন্তু থামেনি। বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে মা যেভাবে দোলান ঠিক সেই রকম। তান্ত্রিক তখন দাদাকে জিজ্ঞেস করেন, হাতে ওটা কি দোলাচ্ছিস তুই? তো দাদা বলে, আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছি। তান্ত্রিক বলে, তুই মেয়ে কোথায় পেয়েছিস? তখনই দাদা বলেন যে এই মেয়ে সেই মেয়ে যাকে আমি ছোটবেলায় এই বাড়ি থেকে নিয়ে গিয়েছি। তান্ত্রিক বলল, ওদের মেয়েকে কেন নিয়েছিস তুই? তখন সে বলল, মেয়েটা দেখতে খুবই মিষ্টি, আমাদের খুব পছন্দ হয়েছে তাই ওকে নিয়ে গেছি। তান্ত্রিক দাদাকে উদ্দেশ্য করে আবার বলল, তাহলে মেয়েটাকে এখন কোল থেকে নিয়ে এখানে রাখ। তো দাদা হাতটা একটু কাত করে নিচু হয়ে কিছু একটা রাখলো, কিন্তু আমরা কিছু দেখতে পাইনি। তান্ত্রিক তখন বলল, তাহলে এদের মেয়েকে ফেরত দিতে হবে তোকে, যা। তখন সে বলল, আমি একা একে ফেরত দিতে পারবো না, আমাদের দলে আরও কয়েকজন আছি, তারা এসে তারা যদি চায় তাহলে ফেরত দেবে। তান্ত্রিক তখন বলল, তাহলে এদের বাড়ি থেকে তুই চলে যাবি। তখন অনেক মন্ত্র পড়ার পর সে বলল, ঠিক আছে চলে যাব আমি। তান্ত্রিক বলল, যাবি তার প্রমাণ কিভাবে পাবো? তখন সে বলল, একটা জলের কলসি আমি মুখ দিয়ে তুলে নিয়ে পুকুরের পাড়ে গিয়ে ফেলে দেব। যথারীতি একটা মাটির কলসিতে পানি বা জল আনা হলো এবং আমি তখন আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে ওই দাদা এক কলসি জল মুখে তুলে পুকুর পাড়ে নিয়ে ফেললো এবং কলসিটা ভেঙে গেল এবং তখন দাদা পড়ে যায়। তো তারপর তান্ত্রিক তাদের বাড়িটা মন্ত্র দিয়ে বেঁধে দেয় এবং তারপর থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আজকের এই ঘটনা এই পর্যন্তই। যদি ভালো লাগে ঘটনাটি শেয়ার করবেন। একটা বাচ্চাকে তার মা থেকে আলাদা করা হলো, একটা বাচ্চা চিরতরে হারিয়ে গেল, সেই বাচ্চাটিকে আর ফেরত পাওয়া গেল না। যেই বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল এবং কি অদ্ভুত ব্যাপার, সবাই বুঝতেও পারলো যে এই বাচ্চাটি তাদের সেই দাদার কাছে রয়েছে, যে কিনা কি ভয়ঙ্কর। আপনারা যদি জাস্ট সামনের চোখে দেখছেন, এরকম চিন্তা করে দেখুন যে একটা বাচ্চাকে একটা মানুষ ক্রমাগত দোলাচ্ছে, আপনি জানেন যে এটা আপনার বাচ্চা, কিন্তু আপনার কিছু করার নেই। সেই বাচ্চাটাকে পাবার কোনো উপায় নেই। অদৃশ্য একটা বাচ্চা একজনের কোলে দুলুনিতে ঘুমোচ্ছে। আপনি জানেন সেই বাচ্চার অস্তিত্ব আছে কোনো একটা ফর্মে, অদৃশ্য হোক আর দৃশ্যমান হোক, কোনো একটা ফর্মে কেউ না কেউ সেই বাচ্চাটিকে নিয়ে গেছে, কিন্তু সেই বাচ্চাটিকে ফেরত পাবার কোনো উপায় নেই।
কি অদ্ভুত একটা ব্যাপার। এইরকম রহস্যময় ঘটনা অহরহ আমাদের চারপাশে ঘটছে। এরকম রহস্যময় ঘটনা আমরা প্রতিনিয়ত ফেস করছি এবং এই ঘটনাগুলোর কোনো তুলনা হয় না। এবং এর আর কি ব্যাখ্যা দিব, আসলে এটা সত্যি না মিথ্যা, কি হয়েছিল আমরা কিন্তু কেউ জানি না। একটা মা দুটো বাচ্চা নিয়ে ঘুমোচ্ছিল, একটা বাচ্চার দিকে পাশ ফিরে যখন তাকে ঘুম পাড়াচ্ছে, অন্য একটি বাচ্চাকে কোনো এক অশরীরী শক্তি তুলে নিয়ে গেল। এবং প্রথম যে তান্ত্রিক, সেই তান্ত্রিকের কথাই সত্যি হলো যে কেউ একজন সেই বাচ্চাকে নিয়ে গেছে এবং পরবর্তীতে তাদের ফ্যামিলিরই একজনকে দেখা গেল যে কিনা সেই বাচ্চাটিকে দুলুনি দিয়ে ঘুম পাড়ায়। খুবই অন্যরকম একটা ঘটনা এবং এই অংশটুকু খুবই 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 অন্যরকম। চলুন চলে যাই পরের ঘটনায়। সময়টা 2018 সালের ডিসেম্বর মাস। আমি তখন ওয়াইফাই ব্যবসা সবেমাত্র শুরু করেছি। একদিন রাত 8টার দিকে বাগেরহাটের জিয়া কলেজের পাশে সেলিম ভাই ছদ্মনাম, তার বাসাতে নতুন সংযোগ দিতে যাই। লাইনের কাজ বারবার সম্পন্ন করার পরেও কেন যেন সংযোগ পাচ্ছিল না, মানে ওয়াইফাই চলছিল না। আমি চেষ্টা চালিয়ে যেতে থাকি, তবুও কেন যেন চালু হচ্ছিল না। আমি যেহেতু নতুন প্রবলেম ধরতে পারছিলাম না, এভাবে চেষ্টা করতে করতে রাত প্রায় 12টার মতো বেজে যায়। আমি তখন অনেক ভাবনার পর তার চেক করতে গিয়ে দেখি যে হঠাৎ চোখে পড়ে গাছের সাথে প্যাঁচ লেগে এক জায়গায় ভেঙে গেছে। সেখানে কেটে জোড়া দেওয়া মেশিন দিয়ে নতুন করে জোড়া দিতে যাব। আমি সেলিম ভাইকে বলি, ভাই রাত তো অনেক হয়েছে, আমি বরং আগামীকাল সকালে এসে কাজটা সম্পন্ন করে দেব, কারণ এখন কাজ করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, আমি পরে রিক্সা পাবো না। তখন সেলিম ভাই বলল, তুমি আজ একটু সময় লাগলেও কাজটা শেষ করে দিয়ে যাও, আমি তোমার বাইকে করে বাসায় দিয়ে আসবো। আমি ভাবলাম সেলিম ভাই যখন রেখেই আসবে আমি কাজটা শেষ করেই যাই, তাহলে আর আসতে হবে না কালকে। কাজ শেষ হতে হতে রাত 1টার ওপরে বেজে যায়। আমি সেলিম ভাইকে বাসায় রেখে আসতে বললে সেলিম ভাই বলে, একটু পর আমার বন্ধুরা আসবে, তুমি বরং আজ রাতটা এখানেই থেকে যাও, কাল সকালে যেও। আমি বললাম, না ভাই, বাড়িতে আমার মাকে বলে আসি নাই, যদি না যাই মা চিন্তা করবে, আমি বরং চলে যাই। এই বলে আমি বাড়ি থেকে বের হয়ে জিয়া কলেজ মোড়ে 15-20 মিনিট রিক্সার জন্য দাঁড়িয়ে রিক্সা না পেয়ে সিদ্ধান্ত নেই হেঁটেই চলে যাব। বলে রাখা ভালো, জিয়া কলেজ আর পলাশগড় পাশাপাশি এলাকা। জিয়া কলেজ থেকে পলাশগড় আমার বাড়ি যেতে 15 থেকে 17 মিনিট লাগার কথা, তাই ভাবি হেঁটেই যাব। যেই ভাবা সেই কাজ, হাঁটা শুরু করি। আমার ব্যাগ থেকে 2 হাত লম্বা একটা তার কেটে নেই, রাস্তায় যদি কোনো শেয়াল কুকুর আসে সামলাতে পারবো। জিয়া কলেজের মোড় থেকে কিছুটা হাঁটলে একটা পোল দেখা যায়। পোলটা পার হলেই পলাশগড় সীমানা শুরু। পোলটা পার হবার পরপর একটা মাজার পড়ে। এটা হলো নুরুল ইসলাম মাইজ ভান্ডারী পীর সাহেবের মাজার। মাজার শরীফ আমি লক্ষ্য করি, মাজারের সামনে 4-5 জন লোক দাঁড়িয়ে কথা বলছে। কি বলছে সেটা বুঝতে পারছি না। আমি ভাবলাম, যাক, রাত অনেক হলেও কিছু লোক জেগে আছে। আমার মনে তখনও ভয়ের ছিটে ফোটাও নেই, কিন্তু আমি কল্পনাও করিনি আমার জন্য সামনে কি অপেক্ষা করছে। আমি কিছুটা হাঁটার পর যখন মাজারের সামনে যাই, দেখি কেউ নেই, একটা শুনশান নীরবতা। আমি মনের ভুল ভেবে হাঁটতে থাকি। মাজার মোড় পার হবার পরপরই মোবাইলের হালকা আলোয় দেখলাম যে সামনে কেউ একজন রাস্তায় এক পাশ দিয়ে অন্য পাশে মসজিদের গলি দিয়ে ঢুকলো। আমি তাড়াতাড়ি গলির কাছে গিয়ে দেখি কেউ নেই, মুহূর্তে ভ্যানিশ হয়ে গেছে। হঠাৎ করে তখন আমার মনে ভয় কাজ করতে শুরু করে। আমি সামনের দিকে জোরে জোরে হাঁটতে শুরু করি। কিছুটা হাঁটার পর যখন বিশ্ব রোড ক্রস করব, তখন দেখি আবারও কয়েকজন লোক একসাথে কথা বলে যেমন শব্দ হয় তেমন শব্দ। আমি তখন ভয় কাটিয়ে মনে কিছুটা সাহস আনার চেষ্টা করি। যাক, এখানে অন্তত কিছু লোক আছে। এই সাহস নিয়ে আমি সামনে এগিয়ে গিয়ে দেখি কেউ নেই। তখন ভয় আমার পুরোপুরি পেয়ে বসেছে। শীতের মধ্যে আমার শরীর ঘামতে শুরু করেছে। আমি জোরে হাঁটার চেষ্টা করেও কেন জানি আমার পা এগোচ্ছে না। বিশ্ব রোড পার হবার পর সব কিছু স্বাভাবিক, তবে মনে প্রচণ্ড ভয়, কারণ সামনের পলাশগড় প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অনেক বড় একটা গাছ। এই গাছ নিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা শুনে এসেছি। জানি না আজকে কপালে কি আছে। এইভাবে ভয় আল্লাহ আল্লাহ করতে করতে এগিয়ে যেতে থাকি। বটগাছ পার হবার পরেই বন্ধু মফিজুলের বাড়ি, আর বাড়ি পার হয়ে 1 মিনিট হাঁটলেই পলাশগড় মোড়। ভাবতে ভাবতে এগোতে থাকি। হঠাৎ করে আমার জুতো ছিঁড়ে যায়। জুতো হাতে নিয়ে দাঁড়াতেই দেখি আমি বটগাছের নিচে স্কুল মাঠে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছে। এমনভাবে চিৎকার করছে মনে হচ্ছে তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। তখন আমার চোখ পড়ে আমার বন্ধু মফিজুলের দিকে। আমি দেখলাম যে একটা লোক স্কুল মাঠ থেকে রাস্তা পার হয়ে মফিজুলদের বাড়ির দিকে যাচ্ছে। লোকটা মহিলা না পুরুষ
বোঝা যাচ্ছে না। তার ঘাড় থেকে মাথা আলাদা, মাথা প্রায় 1 হাত লম্বা। এটা দেখার পর আমার শরীর অবশ হয়ে যায়। আমি আর সেখান থেকে নড়তে পারছিলাম না, শুধু শানের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখি সেই মানুষের মতো দেখতে মাথাবিহীন লোকটা ভ্যানিশ হয়ে যায়, কুকুরের ডাকাডাকি বন্ধ হয়ে যায়, আমার শরীরে হুঁশ ফিরে আসে। আমি তখন জুতা রেখে এক দৌড়ে চলে যাই মোড়ের দিকে। গিয়ে দেখি বড় ভাই ইব্রাহিম ভাইয়ের দোকান খোলা আছে। আমি ইব্রাহিম ভাইয়ের দোকান থেকে পানি খেয়ে একটু শান্ত হয়ে বলি, এত রাতে দোকান খুলে রেখেছেন, বাড়ি যাবেন না? তিনি জিজ্ঞেস করেন, আগে বল তুই হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? কিছু না, এমনি জোরে জোরে হেঁটে এসেছি তো, তাই হাঁপাচ্ছি। বাড়ি গেলে কখন যাবেন? একসাথে যাই, এই তো 5-10 মিনিট পর। তারপর আমি ইব্রাহিম ভাইয়ের সাথে কিছুক্ষণ পরে বাড়ি চলে যাই। একা যাওয়ার আর সাহস হয়নি। এই ছিল রাসেল ভাই ঘটনা, আমার শোনা একটা ঘটনা। এই রাস্তার বটগাছে কেন্দ্র করে আরও অনেক ঘটনা আছে, সেগুলো পরে পাঠাবো। বাবা একজন কবিরাজ, আশপাশের এলাকা পুরো জেলাতেই আমার বাবার পরিচিতি আছে। আমার বাবার শোনা অনেক ঘটনা আছে, যা আপনি যদি চান তাহলে আমি লিখে পাঠাবো। প্রথমবার ঘটনা পাঠাচ্ছি, ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা ঘটে 2014 সালে। আমি তখন নানার বাড়িতে থাকতাম। এটা একটা নতুন আলমারি নিয়ে ঘটনা। ঘটনাটি ঘটে আমার মামার সাথে। সময়টা ছিল গরমকাল। মামি বলল মামাকে নতুন আলমারি আনতে। মামা মামি দুজনেই গেল ভালো কাঠের আলমারি কিনতে। তারা দুজনেই একটি বড় বটগাছের কাঠ কিনল। কাঠ কিনে তারা তাদের বাজারের কাঠমিস্ত্রিকে দিল। কাঠমিস্ত্রি কিছুদিন পর আলমারি বানিয়ে মামাকে জানালো। মামা একটি গাড়ি নিয়ে সেটি বাড়িতে নিয়ে আসলো। কিছুদিন পর থেকে তারা খেয়াল করলো আলমারি থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে। আওয়াজটি শোনা যায় ঠিক রাত 2টার পর থেকে। তারা প্রথমে ভাবলো আওয়াজটি বাইরে থেকে আসছে, কিন্তু কিছুদিন পর থেকে তারা দেখলো সমস্যা আরো বেড়েই চলছে। আলমারির ভেতর থেকে ছোট বাচ্চাদের কান্নার শব্দ, কিন্তু তাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই। শব্দটা শুধু মামার ঘর থেকে শোনা যায়। একদিন মামা বাড়িতে ছিল না। মামা আমাদের আন্টির বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু মামি দেখছে যে মামা বিছানায় শুয়ে আছে। মামি জিজ্ঞেস করলো, তুমি কখন বাড়িতে এলে? কিন্তু মামা মামির কথার উত্তর দিল না। মামি ভাবলো মামা অনেক দূর থেকে এসেছে, তাই কথার উত্তর দিচ্ছে না। তারপর মামি হঠাৎ তার ঘুম ভাঙল এবং ঘরের আলমারির সেই ঠক ঠক শব্দ, সেই শব্দেই মামির ঘুম ভেঙেছে। যখন মামি মামাকে জিজ্ঞেস করবে আজকেও আলমারি থেকে শব্দ হচ্ছে কেন, ঠিক তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। মামি দেখতে পেল মামার জায়গায় অন্য কেউ শুয়ে আছে। তখন মামি ভয়ে দিল এক চিৎকার। মামি জ্ঞান হারালো। নানা নানি আর অন্যরাও এই চিৎকার শুনতে পায়। তারপরে মামির জ্ঞান ফিরলে সবাই তাকে জিজ্ঞেস করে এবং মামি সব ঘটনা খুলে বলে। কিন্তু মামির জন্য একটি নতুন চমক অপেক্ষা করছিল, যে মামা এখনো বাড়িতে আসেনি। কিন্তু তাহলে মামির ঘরে রাতে কে এসেছিল? এটা চিন্তা করে মামি আরো ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরল। নানা নানি এই ভয় পাওয়া দেখে মামিকে তাদের সাথে নিল। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। পরের দিন মামি দিনের কাজে একটু দেরি হয়ে যায়, তাই রাতে গোসল দেবার জন্য গিয়েছিল। কিন্তু মামি কাপড় নিতে ভুলে গিয়েছিল, তাই মেয়েকে বলল কাপড় নিয়ে আসতে আলমারি থেকে। মেয়ে আলমারির কাছে যেতেই আলমারি কথা বলল, তোর মাকে বল নিয়ে যেতে। মা মেয়ের কথা না শুনে বলল আবার যাও। এভাবে 3 বার পাঠালো। শেষের বার ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। মা অনেক সময় যাওয়ার পর নিজেই গেল, গিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে লাগানো। মা অনেক ডাকাডাকি করার পর দরজা না খোলায় ভয় পেয়ে গেল। তারপর লোকজন ডেকে দরজা ভাঙলো। ভেঙে দেখলো মেয়ে আলমারির সামনে পড়ে আছে, মেয়ের সারা শরীর রক্তে মাখামাখি। এই ঘটনায় মামা আমি অনেক দুঃখ পেল। নানা এই ঘটনার কিছুই বুঝতে পারল না। নানা এর 3 দিন পরে বাড়িতে একজন হুজুর আনলো। হুজুর ঢোকার পরে বলল বাড়িতে কিছু একটা আছে। মামির ঘরে গিয়ে হুজুর বলল এই আলমারির ভেতর কিছু একটা আছে, এটা বাড়ির সীমানার বাইরে নিয়ে যাও। পরের দিন হুজুর বলল যেই গাছের কাঠ কেটে এই আলমারিটি বানানো হয়েছে সেই গাছে একদল বদ জিন থাকত। তাদের বাসা নষ্ট করা হয়েছে এবং এই জন্যই এই সমস্ত ভয়ঙ্কর ঘটনা ঘটছে। ঘটনাটি কিশোরগঞ্জ জেলার বগুড় গ্রামে। ঘটনাটি সিলেক্ট হলে আমাদের জানাবেন।
এরপরে তিনি তার নাম, ঠিকানা এবং টি শার্টের সাইজ জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটি ঘটনা, এবং এই ঘটনাটি আমি পুরোপুরি জাস্ট ভিজুয়ালাইজ করতে পারলাম। এবং রাতের বেলায় যারা আপনারা শুনছেন তারাও হয়তো এখন আলমারির দিকে তাকাতে সাহস পাবেন না। না জানি আবার কোন শব্দ শোনা যায় আলমারির ভেতর থেকে। হঠাৎ করে যদি এরকম হয় আপনার চেনা আলমারিটি এমন অচেনা ব্যবহার শুরু করে, ভেতর থেকে আসে শব্দ, কান্নার আওয়াজ, কি করবেন তাহলে? তো এই সময়কার ধরেন আমাদের এই সময় কিছু ওভার স্মার্ট ছেলে পেলে আছে। তো আমাদের ওই দাদুর সময়ে উনরা ছিলেন, মানে ওনাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল ওটা ছিল ওভার স্মার্ট। তো তারা সবসময় সবকিছু নিয়ে রিসার্চ পছন্দ করতো। তো জিনের প্রতিও তাদের ছিল কিউরিসিটি। তো তারা যেটা করলো, তারা একদিন চিন্তা করলো যে তারা জিন দেখবে। আর বলে রাখা ভালো, এটা অনেক আগের সময়ের কথা। আমার ওই দাদু এখনো বেঁচে আছে, ওনার বয়স 90+। তো এই ঘটনাটা ঘটা উনি যখন ক্লাস 9 থেকে 10 এই টাইমটুকু পড়তেন, অর্থাৎ 16 থেকে 17 বছর বয়স্কার সময়ের কাহিনী। তো বোঝাই যাচ্ছে প্রায় 70 থেকে 80 বছর আগের ঘটনা এটা। আর আরো বলে রাখা ভালো যে রাস্তা, অর্থাৎ আমাদের ওই গ্রামের মূল যে রাস্তাটা আছে গ্রামের মধ্য থেকে, ওইখান থেকে নদীর পাড়ে যেতে একটা ছোট্ট রাস্তা ব্যবহার করা হয়, যেটা ছিল মাটির রাস্তা ওই সময়। এখন ওটা ইটের করা হয়েছে। তো ওই নদীর পাড়টা একটু মানে ওরা চিন্তা করে যে একসাথে জিনও দেখবে, প্লাস ওরা করবে, একটা পার্টি করবে, অর্থাৎ খিচুড়ি পার্টি। আমরা যেমন বারবি করি, ওরা আগে খিচুড়ি বা পিকনিক যেটা ওইসব করতেন। তো তারা সবকিছু রেডি করে ওইখানে যায়, নদীর পাড়ে যায়। তারা যখন যায় আসরের সময় যায়, তো রান্না বান্না করতে করতে মাগরিবও বেরিয়ে যায়। যেহেতু তারা ছেলে মানুষ, তো তাদের একটু লেট হচ্ছিল। আর ওয়েদারটা ছিল ক্লিয়ার। আর এই সময়টা হচ্ছে শীত এবং গরমের মাঝামাঝি যে সময়টুকু, অর্থাৎ কাল বৈশাখের সময়টুকু। তো আসমান পুরো পরিষ্কার ছিল, চাঁদ ছিল, সবকিছুই ভালো ছিল। তো তারা কি করে, রান্না হওয়ার পর তারা ওইগুলো খায়, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গান করে। অর্থাৎ ফ্রেন্ডরা যদি সাথে থাকে তো যেটা হয় সেটা তারা আনন্দ ফুর্তি করে। তো আমার ওই যে দাদুর কাছ থেকে ঘটনাটা কালেক্ট করেছি, উনি বললো যে উনি দেখতেছে দূর থেকে কালো হয়ে আসতেছে, মানে দূর থেকে কালো মেঘ দেখা যাচ্ছে। উনি ওই সময় চিন্তা করেছে হ্যাঁ কালবৈশাখী আসতে পারে। তো তখন উনি ওনার বন্ধুদের বলে, তো বন্ধুরা ওনার কথা কেয়ার করে না, বলে যে সমস্যা নেই, কালবৈশাখী আসলে আসুক, আমরা এখানে বসে এনজয় করব। তো তারা তাদের মতন কাজ চালিয়েই যায়, এনজয় করতে থাকে, গল্প করতে থাকে, ওর গার্লফ্রেন্ড নিয়ে কথা শেয়ার করতে থাকে। তখন যে বিষয়টা লক্ষ্য করে যে এবার হচ্ছে মেঘের ডাক শুরু হয়, মেঘের ডাক। তো তখনও তার ফ্রেন্ডদের মধ্যে কোনো নেই যে তারা বাড়ি যাবে, একটা ঝড়ের মধ্যে পড়লে সমস্যা, কিচ্ছু নেই। আমার দাদু তখন বারবার ওদের রাগ করতেছিল যে চল। এখন রাগ করার মধ্যেই ওই মেঘের ডাক শোনার পর হঠাৎ করে চারিপাশ অন্ধকার হয়েছে, এবং হঠাৎ করে মানে কালবৈশাখী তো আপনারা বলছেন যে মেঘ পুরো ছেয়ে দেয় আকাশটা, এবং প্রচন্ড জোরে মানে বাতাস হতে থাকে। এই গাছ ভেঙে যাবে, এমন গাছ ভেঙে যাবে, এরকম মনে হতে থাকে। তো কিছুক্ষণ পর শুরু হয় আসল কালবৈশাখী। প্রচন্ড বিদ্যুৎ চমকানো প্লাস লাইটিং, যে সাউন্ডটা হয় বিদ্যুৎ, ওইটা বজ্রপাত, ওইগুলো হতে থাকে। তো তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর চারিদিকে বাতাস, এর মধ্যে অনেকগুলো গাছও ভেঙে পড়েছে, গাছের ডালপালা ভেঙে পড়েছে। এখন ওরা যেটা করে, ওরা প্রচন্ড দ্রুত গতিতে দৌড় দেওয়া শুরু করে, যে এখানে সব থেকে কাছে বাসা হচ্ছে আমার ওই দাদুটি। তো সবাই চিন্তা করে ওই দাদুর বাসায় থাকবে, রাত কাটাবে, আশ্রয় নেবে। তো তারা প্রচন্ড জোরে দৌড় দেয় ওই মাটির রাস্তা দিয়ে। তো কিছুটা ছিল বৃষ্টির ফলে কিছুটা পিচ্ছিল হয়ে গেছিল, তো যার ফলে ওনাদের হাঁটতে অসুবিধা হয়। ওনারা তবুও যতটুকু সম্ভব দৌড় দেয়। তো এখন হঠাৎ করে দেখেন যে একটা কুঠির পাশে, একটা মাটির কুঠির, ওটা আগে কখনো ওই কুঠিরটা নোটিস করে নেই, তো আজকে প্রথম দেখলো। তো তার ভাবে হইতে পারে কোনো সময় কেউ, তো যেটা করলে তারা সবাই ডাক দেয় ওই কুঠির, যে কেউ কি আছেন, একটু আমাদের সাহায্য করুন, আমরা ট্রেনের মধ্যে বিপদে পড়েছি।
তো অনেকক্ষণ নক করার পর একটা মানে অনেক একটা বৃদ্ধা মহিলা বের হয় এবং কর্কশ এবং ভাঙা কণ্ঠে বলে যে তোমরা কারা। তারপর আমার ওই দাদু তার পরিচয় দেন। তো তখন বলে ঠিক আছে তোমরা ভিতরে আসো। ভিতরে এসে যে মেইন রুমটা ওইখানে ওদের বসতে দেয়। তো আমার ওই দাদুর কাছে আবার একটা গ্যাস লাইট ছিল। তো উনি উনি সাথে ওই বারবিকিউ পার্টি ওইখানে যাওয়ার সময় মোম টোমও নিয়ে গেছিল। তো উনি যেটা করে একটা মোম পকেট থেকে বেরিয়ে জ্বালাইতে চায়। তখন ওই বৃদ্ধা মহিলা বলে খবরদার কোনো আগুন জ্বালিয়ে না, যেমন আছো এরকম থাকো, চুপ করে এখানে বসো, একটু পরে বৃষ্টি কমলে তোমরা চলে যেও। তো তখন ওনাদের এই পাশে রাখি বুড়ি মহিলাটাও অন্য একটা রুমে চলে যায়। পাশে দুইটা রুমের ওই বাড়িটা দেখা যাচ্ছিল, এক পাশে ওনারা ছিল আর এক পাশে মহিলাটা চলে যায়। তো তখন আমার ওই দাদুরা ওইখানে বসে অপেক্ষা করছিল এবং দেখতেছে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবং আলোর ফলে অনেক দেখতে পাচ্ছে ঘরের মধ্যে প্রচন্ড প্রাচীন আমলের কি তারপর আপনার বিল্ডিং, যে ঘরের দেওয়ালটায় পাতা লতা ছেকেছে। বাইরের পাশটা মনে হচ্ছিল মাটির ভিতরে, এসে দেখে ইটের, পুরানো ইট এবং খাট যেখানে বসে রয়েছে ঠিক আছে সবকিছুই পরিষ্কার, বাট দেওয়ালটা প্রচন্ড পুরাতন, বাইরেরটা মাটির ভিতরেটা ইটের। মানে ওনাদের একটা কনফিউশন সৃষ্টি হচ্ছিল। যাই হোক তবু ওরা বলতে থাকে যে এবার হালকা একটু আওয়াজ কমলে, ঝড়ের একটু আমেজ কমলে ওরা দৌড় দেবে। তো তো তারা যেটা নোটিস করে যে হালকা একটু কমছে। তো এখন ওদের উঠবে বলছিল। তো তখন কয়েকটা দেখে যে কয়েকটা লোক দৌড়াদৌড়ি করতেছে। তাদের কথাবার্তায় চিল্লাতে পারলে মনে হলো যে তাদের গরু খুঁজে পাওয়া যাচ্ছে না বা হারিয়ে গেছে। তো গরু কেউ দেখেছে কিনা আশেপাশে মানে চিল্লাপাল্লা করতেছে, গরু ডাকতেছে, নাম নেই কি, অর্থাৎ মূল কথা হচ্ছে গরু খুঁজতেছে। তখন আমার ওই ফ্রেন্ডরা বলছে আমার ওই দাদু এবং দাদুর ফ্রেন্ডরা জোরে জোরে ডাকতেছে ওই লোকদের, কিন্তু কেউ, আশ্চর্য বিষয় হচ্ছে কেউ একটা শব্দ শুনতে পাইনি বা রিয়াক্ট করিনি যে হ্যাঁ কে তোমরা এখানে বা কি করছো, এরকম কোনো কিছু করে নাই। তখন আমার ওই দাদুরা খুব মানে ভয় পায়, মানে কেন এরকম হলো। তখন আবার ওরা বেরোবে ঘর থেকে, এখন আবার ওনাদের সামনের গাছে লাইটিং হয়। তো ওনরা ওটা দেখে পুরো মনোবল হারিয়ে ফেলে, বলে যে না থাক বৃষ্টি কমুক, আর বুড়িমা তো বলতেছেন আমাদের তাড়িয়ে দিচ্ছে না, তো আমরা থাকি যতক্ষণ পারি। তো তখন কিছুক্ষণ পর বুড়িমাকে ডাকতেছে আমার ওই ফ্রেন্ডটা। তারপর বুড়িমা উত্তর দিছে যে দেখো না, তোমরা ওখানে বসে থাকো, আমি একটা কাজ করতেছি, একটু পরে আসতেছি। তো আমার ফ্রেন্ডরা আবার নিজেদের মতন চলতে থাকে। তা এখন একটা বিকট শব্দ আসে, অর্থাৎ মানে মাংস মানে আমি বলতেছি এটা কুরবানির সময় যারা গরু জবাই দেখছে, তো গরু জবাই দেওয়ার পর তা গরুগুলো কেমন মানে একটা ডাক দেয়, মানে গলা তো কেটে ফেলে, তো রক্ত বের হওয়ার একটা শব্দ আসে। তো এরকম একটা শব্দ আসতেছে। এখন সবাই খুব ভয় পায় যে এরা গুংরানির শব্দ কেন। তো তারপর দেখি কিছুদিন পর হাড় খাওয়ার শব্দ, মাংস চিবে খাইলে বা কুকুরে যখন মাংস খায় কেমন একটা বিকট শব্দ আসে না, তো সেই শব্দটা হচ্ছে। ওনরা এবার ভাই প্রচন্ড ভয়। ওনরা যেহেতু ভাবছে যে এখানে বাড়িটা কখনো দেখিনি, হয়তো পারে এটা ওনরা কোনো জিনের পাল্লায় পড়ছে। তো তখন ওই আমার যে দাদু ছিল, উনি ছিল তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সব থেকে সাহসী। তো উনি উকি মারার চেষ্টা করে, উকি মেরে উনি যেটা দেখে সেটা প্রচন্ড ভয়ঙ্কর ছিল, যে ওই বুড়িমাটা ওখানে নাই। আর বিষয় হচ্ছে সম্পূর্ণ সাদা, মানে 100% সাদা, হাতের চামড়া সাদা, মুখ সাদা, চুল সাদা, পোশাক সাদা, এমনকি ইভেন মানে সবকিছু সাদা। বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই আলোতে দেখতে পাচ্ছিল সবকিছু, মানে সম্পূর্ণ সাদা, গায়ের পশম সাদা, চুল সাদা, ভুরু সাদা, চোখ সাদা, সবকিছু সাদা, শুধু মুখে রক্তের লাল লাল ছোপ লেগে আছে। এবং উনি দেখতে পাই যে ওখানে একটা গরুর গলার এখান থেকে খাওয়া আর এই বুকের খেঁচার এখান থেকে কিছু হাড় চিড়ে ভরে খাচ্ছে। তো এটা দেখে আর নিজেদের সামলাইতে পারে না, তখন বুড়িমা বলে যখন ডাক দে, বুড়িমা জোরে ডাক দেব, তো তখন
দেখে যে ওই পেতনি টাইপের ওইটা ওনাদের দিকে ফিরে তাকিয়েছে এবং বলছে কি রে, মানে বুড়িমার কণ্ঠে বলতেছে যে কি রে, তোদের না আসতে মানা করছিলাম এখানে, তোদের না চুপ করে বসতে বলেছিলাম, এত সাহস কেন? সেটা বলে ওই দাদুদের দিকে মানে এগিয়ে আসে। তখন তারা ফ্রেন্ডরা সবাই যেটা করে সেটা হচ্ছে জীবনের মায়া ত্যাগ করে ওই ঘর থেকে মানে দৌড়ে পালায়, বিদ্যুৎ চমকাচ্ছে যাই হোক, গায়ে গাছ ভেঙে পড়ুক না কেন যাই হোক। তো দৌড়াতে দৌড়াতে ওরা মসজিদের সামনে এসে পড়ে যায়। তো মসজিদের ইমাম ওখানে ছিল, তা উনি ওদেরকে নিয়ে মসজিদে বসায় এবং ওই ইমাম সহ ওই ছেলেদের মানে আমার ওই দাদুর বন্ধুরা এবং দাদু সবাই শুনতে পাই যে দূর থেকে বলছে, আজকে তোদের ছেড়ে দিলাম, খবরদার এত সাহস দেখাতে চাস না, নাইলে এর পরের দিনই তোদের আমি খেয়ে ফেলবো। আপনাকে আমি আমার স্টোরিটা শেয়ার করতেছি। তো এটা আমাদের প্রতিবেশী কান্ট্রিদের ঘটনা। তো যখন গত বছর লকডাউনের সময় আমাদের ছোট আন্টি প্রেগন্যান্ট ছিল, তার বাচ্চা হবে এরকম সময়, তো ওনার হসপিটালাইজের প্রয়োজন পড়ে। নর্মাল ডেলিভারি ছিল না, যেহেতু সিজার করতে হবে এর জন্য একটু এই হসপিটালাইজের জন্য তারা খুলনার বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে যায়। তার ভিতরে বেশিরভাগ হসপিটালগুলো তখন রোগী নিতে চাচ্ছিল না। তো যাই হোক, যেভাবে হোক তারা একটা হসপিটালের ব্যবস্থা করে এবং হসপিটালটাও খুলনার নাম করা একটা হসপিটাল। সো ওই টাইমে যখন হসপিটালে লোক নেওয়া হয়, আপনি তো জানেনই যেহেতু বন্ধ থাকার কারণে হসপিটালে তেমন কোনো রোগী ছিল না, একমাত্র খুবই গুরুত্বপূর্ণ আর স্পেশাল রোগী ছাড়া। তো ওই সিচুয়েশনে ওনাকে নেওয়া হয় এবং যথারীতি ওনাকে এমনি সময় তো প্রেগনেন্ট রোগীদের তাদের নেওয়ার জন্য বা সিজারে নেওয়ার জন্য তাদের আলাদা একটা কেবিন দেওয়া হয়। দেন সিজার যেদিন করে সেদিন তাদের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে ওনারে সরাসরি অপারেশন থিয়েটারের পাশের যে রুমটা, যেটা অপারেশন করার পরে সাথে সাথে ওই রুমে দেয়, দেন পরে বেডে শিফট করে। তো ওরকম একটা রুমে তাদেরকে দেওয়া হয়, যে অপারেশন থিয়েটারের পাশের যে রুমটা, সেই রুমটা। তো প্রথম দিন মনে হয় সবকিছু ঠিকঠাক থাকে, কোনো রকম কোনো প্রবলেম হয় না। তো ঘটনা যেটা ঘটে এটা দ্বিতীয় দিন এই ঘটনা ঘটে যে ওই ছোট আন্টি ওটা শুনতে পারে যে কোনো বাচ্চা কান্নাকাটি করতেছে। অপারেশন থিয়েটার ওই রুমটায় কোনো বাচ্চা কান্নাকাটি করতেছে এবং বাচ্চার কান্নাকাটি রাত যত হয় ততই বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার সাথে সাথে একটা টাইমে ওটা পুরোপুরি অফ হয়ে যায়। আই থিঙ্ক 2টা-2:30 এরকম টাইমে পুরোই আওয়াজটাই বন্ধ হয়ে যায়, পুরো কান্নাকাটির আওয়াজটাই বন্ধ হয়ে যায় এরকম। তো ওনার যেদিন ওনার পেইন উঠে সিজার করবে, সেদিনকার তাকে সরাসরি অপারেশন থিয়েটারে শিফট করে দেয় ওই কেবিন থেকে। তো অপারেশন থিয়েটার ওই দিন শিফট করার পরে ওইখানেই থাকে, স্যালাইন দেওয়া হয়। তো ওইভাবে কোনো সমস্যা না হওয়ার পরে কিছুক্ষণ পর পেইন কমে যাওয়ার কারণে আর ওই দিন সিজার করা হয় না। তো রাসেল ভাই, ওই দিন হয় অন্যরকম ঘটনা, সেটা যে ওই রুমের যে দরজাটা, অপারেশন থিয়েটারের যে দরজাটা, ওটা একা একা খুলে যায়। হুট করে একা দরজা দিয়ে আসে, বাট হুট করে একা খুলে যাচ্ছে। মানে এরকম না যে দরজাটা ভাজাই দিয়ে আছে দেন একা খুলে যাচ্ছে, বাট দরজা দিয়ে তারপরে একা খুলে যাচ্ছে। তো রাসেল ভাই এটা নিয়ে ওনারা একটু ভয় পাচ্ছিল, বাট ওই ভয়টা অতটাই ছিল না। তো যথারীতি সেই একটা নির্দিষ্ট টাইম পর আবার সে কান্নাকাটি শুরু হলো। তো এর আগের বার যখন ওই পাশের কেবিনেট ছিল তখন মনে হচ্ছিল রাসেল ভাই কান্নাকাটির যে আওয়াজটা সেটা মেবি অপারেশন থিয়েটার থেকে আসতেছে, বাট এবার যখন অপারেশন থিয়েটারে উঠেছিল তখন যেন কান্নাকাটিটা কোথা থেকে আসতেছে বা কোথা থেকে কেউ বাচ্চা কান্নাকাটি করতেছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা মনে হচ্ছে যেন একটা কিভাবে বুঝাবো আপনাকে, এটা ওই যে কানে হেডফোন দিলে যেরকম আমরা বুঝতে পারি না যে কোন কান্নাটা বাজতেছে বা কোন কানেরটা বাজতেছে না, এরকম সামগ্রিক জায়গা থেকে মনে হচ্ছে যেন কান্নাকাটির আওয়াজটা আসতেছে। ওটা তখন আর বোঝা যাচ্ছে না যে অপারেশন থিয়েটার থেকে আসতেছে বা বাইরে থেকে, মনে হচ্ছে যেন সমুদ্র জায়গা থেকে কান্নাকাটির আওয়াজটা আসতেছে। তো এটা তো ভয়ের কারণ ছিলই। তারপরেও তারা এই দুইটাই ইগনোর করার চেষ্টা করে,
যে না এমনি দরজা দিয়েছিল না, মেবি আমরা মনের ভুলে দরজা দিই নাই, এর জন্য দরজা খুলে যাচ্ছে বারবার। আর বাচ্চার কান্নাটা লাইক আশেপাশে, যেহেতু ছিলাম বললাম যে খুলনা নামপুরা একটা হসপিটাল, তো আশেপাশে বাড়িঘর ছিল কম বেশি, একটু দূরে দূরে। তো ওনারা ভাবছে কি মানে অন্য কোনো কেবিনে কোনো বাচ্চা আছে, অন্য কোনো বাড়ির বাচ্চা, অথবা অন্য কোনো কেবিনে হচ্ছিল, মানে যেহেতু একটা হসপিটাল অনেক বড়, অন্য কোনো কেবিনে কোনো বাচ্চা আছে কিনা, সে বাচ্চা কান্নাকাটি করতেছে। তো এটা করেই তারা ইগনোর করলো। তো এরকম হইতে হইতে মানে এর আরো আরেকদিন মনে হয়, সরি আমার বলেছে, আরো একদিন ওরকম গেল। তারপরে যখন বাচ্চাটা হলো, বাচ্চাটা হওয়ার পরে হলো আল্লাহর রহমতে বাচ্চাটা সুস্থ এবং স্বাভাবিক হইলো। দেন তার দ্বিতীয় দিন, কারণ তার প্রতিদিন এগুলো কম বেশি ফেস করতেছিল, আর মনের ভিতর একটা ভয় ভাই থেকেই যায়, বুঝছেন তো, পুরো হসপিটাল যখন খালি কম বেশি, তো এই বিষয়গুলো তাদের একটা ভয় অলরেডি থেকেই গেছিল। তো হঠাৎ করে তারা হচ্ছে আরো একটা জিনিস বলে রাখি যে আমাদের আন্টিরা হচ্ছে 4 বোন, আই থিঙ্ক, হ্যাঁ 5 বোন, সরি 5 বোন আন্টিরা। তো ওইখানে হলো ওই দিনকার ছিল ওনার বড় বোন, আর হলো ওনার সেজ বোন, লাইক সেজ বোন ছিল। তো ওই দিনকার হলো কি রাসেল ভাই, ছোট আন্টি বড় আন্টিরে বলতেছে যে আপা আমার তো ভয় লাগতেছে, কারণ দেখো এরকম দরজা প্রতিদিন এরকম খুলে যায়, আর এরকম বাচ্চার কান্নার আওয়াজ আসে। তো যা হোক, আন্টি ওগুলো বিশ্বাস ওইভাবে করে না। তো আন্টি ওনারে দিছে না, ওরকম কিছু না, আন্টি ওদের সাহস দিচ্ছে। যাই হোক, যাই না, আন্টি তখন ভয় পাইছিল না, আন্টিও বললো না, উনি ওইভাবে অতটা ফিল করে নাই যে কি হয়েছে বা কি হয় নাই। তো ওইটাই কিছুক্ষণ পরে দেখে কি সত্যি দরজা খুলে গেছে একা একা। এই দিনও আজিজুল দরজাটা খুলে যায় একা একা। তো দেখে ওটা দেখার পর আসলে যেটা হয় কি, ওটা নর্মালি কেউ দেখলে সেও ভয় পেয়ে যাবে। আর ওটার সাথে যেহেতু একটা স্টোরি অলরেডি জোড়া শুরু হয়েছে, একটা হরর স্টোরি অলরেডি জোড়া হয়েছে যে এরকম শব্দ হয় প্লাস এরকম দরজা খুলে যায়, তখন হলো এটা তো ভয় লাগাটাই স্বাভাবিক। যদি আমার সামনে খুলে কিংবা আপনার সামনে খুলে, আপনি আজিজুল ভয় পাবেন ওটা নিয়ে। সো ওই টাইমটা ওরা হলো ভয় পাওয়ার পরে আন্টি, তারপরেও যেহেতু উনি বড় আর ছোট সবাই আছে, তো উনি যদি ভয় পায় তাহলে বাকিরা কি করবে। তো আন্টি যথারীতি কি করলো, আন্টিটা দরজাটা আটকাই দিল। দেওয়ার পরে আন্টি ওইখানে সিটে বসলো। সিটে বসার পরে আন্টি এবারও সে বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে। এবার আজকে কি হইলো যে বাচ্চার কান্নার আওয়াজের সাথে সাথে এটাও শুরু হইলো, মানে দরজাটাও খুলে গেল। অন্যদিন তো দরজাটা খুলে যাওয়ার পরে বাচ্চার কান্নার আওয়াজ আসতো, বা ওই একবারই হইতো মেবি। ওই দিন 2বার হলো, যে পরে আন্টি দরজা দেওয়ার পরেও আবার দরজা খুলে গেল। তখন আন্টি যথারীতি ভয় পেয়ে গেল, এবং আন্টি তখন হলো বেডে এসে বসলো, দরজা দিয়ে আবার দরজাটা দিয়ে বেডে এসে বসলো। এবং যেটা একটু বলে রাখি, আন্টি আট্টসী মুরিদ ছিল, আমি জানি না এটাকে কে কিভাবে নিবে। তারপরে একটা ভক্তি একটা ব্যাপার আছে, যে যেখানে ভক্তি করে, আর প্রত্যেকটা জায়গায় তো বুঝছেন তো আল্লাহকেই তো ডাকা হয় নাকি অন্য কেউকে। যেহেতু আমরা মুসলিম, সেহেতু ধরনটা একই। এখন অনেকে অনেক রকম মতবাদ থাকতেই পারে, অনেকের অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু আমি এটা নিয়ে কোনো কারো পার্সোনালি অ্যাটাক করতেও চাই না, আর কাউকে কিছু নতুন করে শিখাইতেও চাই না, কারণ যে যেটা জানে সেটা সে করতে চায় না। যাই হোক, তো উনি ওইখানে তখন উনি লাউডলি তখন বললো যে তুমি যেই হও, তুমি এখান থেকে সরে যাও, আমি এখন দুরূদ পাঠ করবো, আমি এখন জিকির আজগার করবো, তুমি যেই হও তুমি এখান থেকে চলে যাও, তুমি আমাদের সমস্যা করো না। এই বলে আন্টি তখন জিকির শুরু করলো, দুরূদ পাঠ করা শুরু করলো জোরে জোরে, একটু জোরে জোরে আন্টি সেটা শুরু করলো আজিজুল। তো রাসেল ভাই, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, যেটা আপনি মেবি জানেন, যে অপারেশন থিয়েটারে যে লিন্টলের উপরে যে দরজার উপরে যে লিন্টলটা থাকে 6 ফিট, লাইক 6-7 ফিট পর দেখবেন ওখানে গ্লাস থাকে, গ্লাস দিয়া থাকে ওইখানে। তো আন্টি এবার যথারীতি দেখতেছে যে ওইখানে ওইটা আন্টি যখন জিকির আজগার করতেছে তখন দেখতেছে একটা লম্বা মানুষ, এবং সে মেয়ে এবং পুরো নার্সের ড্রেস পরা তার। এবং আমরা কি করি, একটা জানলা দিয়ে হুকি দিলে যেরকম লাগে না, সেরকম দেখা যাচ্ছে ওইখান থেকে ওর উপর থেকে হুকি দিচ্ছে, এবং তার চোখ দুটো রাসেল ভাই পুরা লাল টকটকা,
মানে কি বলবো ভাই, আপনি মানে উনি যখন বলতেছে তখন ভয়তে আমারই কাজ পা কাঁপতেছিল কিরকম। তো হচ্ছে হলো ওনার চোখ দুটা পুরাই লাল টকটকা ছিল, আর হচ্ছে হলো উনি একভাবে তাকায় আছে। তো আন্টি তখন মানে অন্য কেউ দেখে নাই, বাট আন্টি দেখলো যে লাল টকটকা চোখ এবং সে তাকায় আছে ওনার দিকে কিরকম, মানে মানে পাইলে কি করবে, মানে কাছে পাইলে কি করবে উনি জানে না, এরকম একটাই। তো আন্টির মতন জিকির করেই যাচ্ছে, উনি ওনার মতন জিকির এক আজগা করতেছে। তো কিছুক্ষণ পরে রাসেল ভাই ওই জিনিসটা একটা মুচকি হাসি দিল। মানে আমরা কিরকম একটা দেওয়ার পর একটা মুচকি হাসি দিই না, কিরকম রাগে একটা থাকার পরে বাকি উনি একটা মুচকি হাসি দিয়ে রাসেল ভাই উনি চলে গেল এখান থেকে। উনি মুচকি হাসিটা দিয়ে উনি চলে গেল। আর ওনার পুরো যে কস্টিউমটা ছিল পুরো নার্সের কস্টিউমের মতো। তো উনি চলে যাওয়ার পরে হলো রাসেল ভাই ওই দিন আর পরে আর কোনো কান্নাকাটি হইলো না। তো ওইটা হলো ওইখানের ঘটনা। তো রাসেল ভাই ওইটা এই সাথেই মানে ওই দিন কারাই আরো একটা ঘটনা ঘটে ওই দিন যে ওই একটাই ঘটনা ঘটছে এরকম কিছু না রাসেল ভাই। ওই দিনকার আরো একটা ঘটনা ঘটে যে হলো ওই দিন কারা আমাদের ওই আন্টির আরেক বোন হচ্ছে হলো উনি হচ্ছে হলো সঙ্গত কারণে নিচে গেছিল কোনো একটা, ওই টাইমটাই সঙ্গত কারণে নিচে গেছিল কোনো একটা ওষুধ কিংবা কিছু আনার জন্য। কারণ ওনাদের হচ্ছে হসপিটালে যে নিজস্ব যে ফার্মেসি থাকে ওইখান থেকে বেশিরভাগ সবাই ওষুধ নেয়, যেটা রাতে যারা স্টে করে বা কিছু। তো উনি ওষুধ আনতে গেছিল। ওষুধ আনতে গেলে রাসেল ভাই যেটা হচ্ছে ওষুধ আনতে গেলে উনি যখন সিঁড়ি থেকে নামে উনি লিফটে ওঠে না, আমি জানি না কি কারণে উনি ওই দিন লিফটে ওঠে নাই। উনি সিঁড়িতে নামতেছে, তো সিঁড়িতে নামলে ওনার গা ঘেঁষে দুটা বাচ্চা নামছে রাসেল ভাই, ছোট ছোট দুটা বাচ্চা ওনার গা ঘেঁষে নামছে। নামলে উনি আন্টি একটু ফানি মুডে আছে, আন্টি কাছে এই তোরা কোথায় যাচ্ছিস, তোরা কোথায় ছিলি, তোরা কোন কেবিনে আসিস, মানে এরকম বলতেছে। তো রাসেল ভাই ওই টাইমটা ছিল 1:30 দিকে ছিল। উনি না ওইভাবে অত কিছু চিন্তা করে নাই, উনি বলছে কি ছোট ছোট দুটা বাচ্চা নামতেই পারে স্বাভাবিক। তা আন্টি ওইভাবেই ওনাতে বলছে তোরা কোথায় আসিস, কি করতে আসিস, সেই তোরা কোথায় যাচ্ছিস একা একা দুইজন পিচ্ছি, এরকম ভাবে সাথে করতেছে, যেটা আমরাও ফানি মোটে করি বাচ্চাদের দেখলে বা বাচ্চাদের থাকলে। তো রাসেল ভাই বাচ্চা দুটার বর্ণনা দিয়ে একটা বাচ্চা ফ্রক পরা ছিল, আর একটা বাচ্চা হলো মানে ছোট বাচ্চা যেভাবে শার্ট প্যান্ট পরা থাকে বাট টাক ছিল, মাথায় চুল ছিল না। তো ওইটাও স্বাভাবিক ধরে নেওয়া হয়েছে, কারণ আপনি তো জানেনই যে ওই টাইমটাই সবাই যেন কি যাই না কেন যেন সবাই টাক হচ্ছিল, চুল কাটতেছে। তো উনি ওইটা ভাবতো যে স্বাভাবিক, এটা সবাই করতেই পারে। তো ওনার গা ঘেঁষে নেমে গেলো। আন্টি যখন ওরকম জিজ্ঞাসা করলো তখন নিচে ওই 2-3 সিঁড়ির নিচে নেমে ওই বাচ্চা দুটা আন্টির দিকে এমন একটা লুক দিল, এরকম করে তাকাইলো, মনে হচ্ছে যেন সে রাগান্বিত হয়েছে বা তাকে কোনোভাবে ডিস্টার্ব করা হচ্ছে। তো ওরা দুইজন নামলো, নেমে সুজা বাইরে চলে গেলো, আন্টির মতন বাইরে চলে গেলো, যে আন্টি ওষুধ নিয়ে ব্যাক করে আসলো। তা মজার ব্যাপার হচ্ছে হলো বড় আন্টিও এটা শেয়ার করে নেয় তার বোনদের সাথে ওইখানে বসে যে আমি এই দেখছি বা এইখানে এই ছিল। আর ওই আন্টিও না ওইভাবে বলে নাই কিছু যে আমার সাথে দুটা বাচ্চার এরম লাগছে, এই বাচ্চা দুটা এরম হয়েছে। উনি ওইটা মানে আন্টি তো বাচ্চা ওইটা মোটে করে নাই, মানে একটু সিরিয়াসলি নেয় না, বড় আন্টি তো ওটা দিচ্ছেই, তো ওনার তো সিরিয়াসলি নিতেই হবে। তো এটা ওনার কাউরে বলা বলি করে নাই। আর এই যে আর পরে আর যে 2 দিন ছিল সেই 2 দিন ওনারা ওরকম ভয়তে ছিল। যাই হোক তারপর 2 দিনে আর কিছু হয় নাই বা কোনো কিছু শোনেও নাই। তো যেদিনকার রাসেল ভাই ডিসকাস মানে পুরোপুরি সবকিছু করে চলে আসবে সেদিনকার নার্সের দ্বারা আন্টি জিজ্ঞাসা করছিল এখানে যে আচ্ছা তোমরা তো এখানে চক করো, তোমরা কিরকম কিছু দেখো বা কিছু, আমি কিন্তু এটা দেখছিলাম। তো তখন তারা নার্সটা একটু হাসি দিয়ে বললো হ্যাঁ হ্যাঁ এরকম আছে আমরা জানি, কিন্তু আমাদের কোনো সমস্যা করে না, ওরকম আছে আমরা জানি, আর প্রত্যেকটা হসপিটালেই থাকে। তো ওটা ওইভাবে আমরা এখন আর নিই না, আর ওদের চলার পথে পড়লে সেই সময় দেখা যায় তো যা হয় সেটা সে তার মতন, কিন্তু এটা আমরা বলিও না, আমাদের বলার নাই, এটা কিন্তু বুঝেনি হসপিটালে একটা ব্যাড রেকর্ড হিসেবে থেকে যাবে। তো যাই হোক ওনারা চলে আসে,
ওনারা ওইটা নিয়ে আর করে না। তো একদিন হুট করে ওনারা কয় বোন মিলে এই বিষয় নিয়ে কথা বলে, তখন আন্টি এই কথা বলে, আর তখন ওই আন্টি ওই কথা বলে যে আমি একটা বাচ্চার রিবন দেখছি, তো আমার তখন হয় নাই, তো এখন তো ভাবতেছি যে ওই বাচ্চা দুটো কোথা থেকে আসবে। আর যদিও বাচ্চা দুটা হচ্ছে কোনো কেবিনে আছে, তারা দুটা একটা বা দুইটা লাইক একটা দুইটা বাস একটা দুইটা বা 12:30টাই আমি বলি। ওই টাইমটা তো বুঝেন লকডাউনের সময় সব বন্ধ, একবার সব ক্লোজ। তাহলে ওরা দুজনই বা উপর থেকে কোথায় যাচ্ছিল? ওরা দুজনে বা কোথায় যাচ্ছিল, বা ওদের গার্জিয়ানই বা কোথায়? তারাও তো কেউ কোনো খোঁজ নিতে পারে না। আর একটা তারা বের হয়ে যায়, ভ্যানিশ হয়ে গেল, সে যখন ফিরে তখনও তাদের দেখে নাই। তাহলে ওরা কে ছিল, কোথা থেকে আসলো এবং কোথায় চলে গেল? আর ওইটাই বা কি ছিল? নার্সের যে স্পট, অত লম্বা একটা জিনিস কোথায় গেল, কোথায় থেকে মিলাই গেল? এটাই মানে সত্যি অবাক লাগে রাসেল ভাই, এটাই খুব অবাকের বিষয়। তো রাসেল ভাই যদি ভালো লাগে আমার স্টোরিটা, তাহলে আপনি লিসনারদের সাথে শেয়ার করবেন। আর এছাড়া রাসেল ভাই আমার কাছে অনেক স্টোরি আছে। তো আপনি হয়তো আগের সপ্তাহে আপনি বলছিলেন আপনি কিছু প্রশ্নের উত্তর দিবেন কম বেশি, যেরকম আপনি জানেন। তো রাসেল ভাই আমার 2টা প্রশ্ন আছে রাসেল ভাই। সেটা হলো একটা, যে রাসেল ভাই আপনি কখনো দেখছেন যে মসজিদে আজান দিয়ে মাইকটা কেউ মুচড়ে রেখে গেছে এবং মসজিদের ছাদের পরে আজানের ঠিক আধা ঘন্টা আগে নুপুর পরে কেউ হাঁটে? নুপুরের গল্প তো অনেক শুনছেন মেবি, বাট এরকম কি কখনো শুনছেন যে মসজিদের ছাদের পরে নুপুর পরে হাঁটে, বা সেই নুপুরের শব্দ শোনা যায় ভালোভাবে লাউডলি? সেটা কি হইতে পারে রাসেল ভাই? নুপুর পরে যারা হাঁটে তারা তো মনে হয় ভালো না, কিন্তু মসজিদের পরে তারা কিভাবে পড়ে, আর মসজিদের মাইক কিভাবে মুচড়ে রাখে? রাসেল ভাই এই একটা প্রশ্ন। আর একটা রাসেল ভাই, সেটা হচ্ছে আমার নিজে, দুটাই আমাদের নিজে। এই যে আগেটা বললাম এটাও আমাদের নিজের সাথে ঘটা বা আমাদের মসজিদের ঘটনা। রাসেল ভাই এটা অন্যদিন শেয়ার করবো, যে কিভাবে কি হয়েছিল, কেন কি মাইক মুছে রেখে গেছিল, বা কেন উপরে শব্দ শোনা যায়। আর রাসেল ভাই আরেকটা ঘটনা, যেটা আমার একেবারে পার্সোনালি নিজে। আর রাসেল ভাই অনেকে জানে যে হচ্ছে আমাবস্যাতে হচ্ছে যাদের বাতের ব্যথা থাকে বা ভাঙা মস্কা ব্যথা থাকে, তাদের গা হাত পা ব্যথা হয়। বাট রাসেল ভাই আমার পূর্ণিমা আমাবস্যা 2টাই রাতে আমার গা হাত পা ব্যথা হয়। আর এই ব্যথাটা এরকম যে রাত যত বাড়ে আমার গায়ের ব্যথাটা তত বাড়ে রাসেল ভাই। আর পরের দিন সকালবেলা আমার মানে খুবই খারাপ অবস্থা থাকে, যে আমি বিছনা থেকে উঠতে পারি না, এতটা গায়ে ব্যথা থাকে আমার, এতটা গায়ে পেইন থাকে। আর এই ব্যথাটা যে কোনো অ্যাক্সিডেন্ট, ভাঙাচোরা এরকম কিছুর পর হয়েছে রাসেল ভাই, এমন কিছু না। এই ব্যথাটা হয়েছে রাসেল ভাই আমার একটা স্বপ্ন দেখার পর থেকে, এবং সেখানে আমাকে বলা হয় যে তোর যখন 20-18 বছর হবে তোকে আমি কিছু দিয়ে যাবো। তো ওই টাইমের পর থেকে আমার যখন 18 বছর হলো, তারপরে এই হিস্টোরি, এবং তারপর থেকে আমার গায়ে এরকম ব্যথা রাসেল ভাই। তো আমার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যার কারণে আমার ভাঙাচোরা হয়েছে বা সেই কারণে আমার গায়ে ব্যথা হবে। তার আগে কখনো আমার গায়ে ব্যথা হয়নি, কিন্তু ওই টাইমটা পরেই আমার গায়ে ব্যথা। তো রাসেল ভাই এই কাহিনী আমি অবশ্যই সুন্দরভাবে আপনাদের জানাবো, কেন কি হইলো, কি স্বপ্ন দেখলাম, কেন কিভাবে কি হইলো। তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন, এবং যদি রাসেল ভাই এটা শেয়ার করেন আমাকে একটু ইনফর্ম করবেন। ঘটনাটি ঘটে 2017 সালের দিকে রমজান মাসে। তো আমার যে মামার সাথে ঘটনাটি ঘটে, আমার এই মামা খুব সহজ সরল একজন মানুষ। তো কারো উপকার করতে না পারলে কখনো কারো ক্ষতি করে না, দিন মজুর একজন মানুষ। তো রমজান মাসে উনি বিছনায় ঘুমায় থাকে। তো উনি ফজর আজানের দিকে দেখে, নোটিস করে যে উনি একটা পুকুরের পাশে, ওনার গ্রামে একটা পুকুরের পাশে উনি এখানে ঘুমায় রয়েছে। তো উনি তখন উঠে বাড়ি চলে যায়। এরকম 1 দিন 2 দিন 3 দিন এরকম হইতে থাকে। এরপরে আর উনি এমনি নর্মাল যেমন বেডে ঘুমায়, বাসায় ঘুমায়, তো উনি এরকম ঘুমাইতে পারে না। উনি যখনই ওই পুকুরের বাড়িতে গাছটার নিচে যায়, তখনই উনি ওনার ঘুম আসে আর উনি ওইখানে ঘুমায় পড়ে। তো এভাবে চলতে থাকে কিছুদিন, 1 সপ্তাহ যা পরে মামি নোটিস করে যে কি ব্যাপার, উনি তো এমন কখনো করে না। তো হঠাৎ উনি এরকম 2 দিন এরকম ঘুমের মতো চলে গেছে, আর এখন সন্ধ্যার সময় যায় আর ফজর আজান দিলে বাড়ি আসে। ঘটনাটা কি?
তো মামার কাছে জানতে চায়, মামা বলে যে এরকম আমি ঘুমাইলে আমি প্রথমে দেখছি যে আমি ওইখানে ঘুম থেকে উঠলে দেখছি যে আমি পুকুরের বাড়িতে, আর এখন আমি বিছনায় ঘুমাইতে পারি না, আমি ঘুম আসে না, তো আমি এখানে গেলে ঘুমায় পড়ি আর এখন চলে আসি। তো আমার মামাকে সন্দেহ করে নাই, কারণ আমার মামা একজন সহজ সরল লোক, আর মামিও ততটাও চালো না। তো মামা এরকম ঘুমাইতে থাকে। তো উনি ওর ভিতরে একদিন স্বপ্ন দেখে যে ওইখানে পুকুরের বাড়িতে যেখানে ঘুমায় ওই গাছটার নিচে 7টা কলস আছে, তার ভিতর থেকে একটা কলস মারা গেছে। আর ওই যে একটা কলস মারা গেছে ওই কলসটা ওনাকে দিবে, তো ওনারে ওইটা নিতে বলতেছে। তো উনি স্বপ্ন ভাবেই চালাই দিতেছে, উনি আর এতটা কেয়ার করে না। তো উনি এভাবে যাইতে থাকে 10-15 দিন যাওয়ার পরে উনি একদিন কোদাল নিয়ে রাত্রে যায়, গিয়ে ওইখানে খুঁজতে আপনার 7টা কলসই পায় এখানে। তো 6টা কলস আপনার মোটা শিকল দিয়ে বাঁধা, আর একটা কলস আপনার আগলা আছে। তো ওনার স্বপ্নেও দেখাইছে যে একটা কলস এরকম মারা, এর শিকল ছাড়া আছে, আর 6টা কলস এভাবেই আছে। তো যেটা শিকল ছাড়া আছে ওইটা নিয়ে তুই চলে যাবি এখান থেকে। তো উনি যখন ওই একটা নয়, তখনই ওনার লোভ লাগে যে একটা নেবো, সবগুলোই নিয়ে যায়। তো উনি যখন অন্যগুলাই টাচ করলে ওই সবগুলা কলস একবারে পুকুরের পাড়ি থেকে পাড়ি ভাঙে একবারে পুকুরের ভিতর চলে যায়। তো এমন না যে আপনার বৃষ্টির সিজন বা আপনার বৃষ্টি হয়েছে বা ঝড় হয়েছে এই জন্য আপনার ওই পুকুরের ভিতর চলে গেছে পাড়ি ভাঙে, তেমনটা না। তো আপনার যখন এই কলস গুলা ভাঙা আপনার পুকুরের ভিতর যায়, তখন আশেপাশে পুকুরের সাইড দিয়ে গ্রাম অঞ্চলে আম গাছ লাগানো থাকে, অন্যান্য গাছ লাগানো থাকে। তো ওই আপনার গাছগুলা প্রায় 10 থেকে 15 বছরের পুরনো হবে গাছ, ওই গাছগুলা ভাঙে চুরে একবারে বড় বড় গাছ, মনে হইতেছে যে কোনো মেশিন দিয়ে হয়তো উপরে ফেলানো হয়েছে এরকম মনে হইতেছে। আর যে গর্তটা সে যতখানি জায়গা নিয়ে ভাঙে গেছে, তো মনে হয় একটা প্রাপ্তবয়স্ক হাতি আপনার ওইখান দিয়ে নিলিবিলি যাতায়াত করতে পারবে, এত জায়গা নিয়ে ভাঙে পুকুরে চলে গেছে। তো ভাঙে গেলে উনি এখান থেকে বাড়ি চলে গেছে। আর ওই তখন তো ফজরের সময়, আশেপাশের লোকজন যাই গেছে, শব্দ শুনে যে হঠাৎ করে কি ব্যাপার, এরকম গাছ ভাঙে চলে পুকুরের ভিতরে চলে যাইতেছে, মানুষ সেরে খাওয়ার জন্য উঠছে। তো দেখতেছে যে এরকম ঘটনা, পুকুরের ভিতরে যাইতেছে, পুকুরের ভিতরে এমন ভাবে পানি উতাল পাতাল খাইতেছে, মনে হচ্ছে যে পানি কেমন যেন ফোটানো হইতেছে এরকম মনে হচ্ছে। তো এরকম 2-3 দিন চলতে থাকে। তো উনি মামা বাসায় চলে যায়, বাসায় গিয়ে ওনার জ্বর, উনি 1 মাস পর্যন্ত জ্বর, ওনার জ্বরই সারে না, ওনার জ্বরই ঠিক হয় না। অনেক ডাক্তার দেখাইছে, কুরাজ দেখাইছে, তেমন ভালো ফল পায় নাই। তো বড় একজন আলেমের শরণাপন্ন হয়, আলেমের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে আলেমের ট্রিটমেন্টে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। আর ওই পুকুরে এখনো সেই মাঝে মাঝে আপনার এরকম পানি উতাল পাতাল খাইতে থাকে, পানি উপরের দিকে উঠতে থাকে। আর ওই পুকুরে কেউ ভয়তে নামে না। ওই দেখা যায় যে কারো পানির প্রয়োজন, রান্না করার পানির প্রয়োজন, পানির জন্য এখান থেকে পানি নেয়, থালা বাসন ধোয়া বা কাপড় চোপড় ধোয়া বা অন্য কোনো কাজে পুকুরে কেউ আসে না বা